আসসালামু আলাইকুম, তার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এম কে রহমান লিটন, ইতালির রোম থেকে। এবং দর্শক, আপনারা সবাই জানেন যে আজকের লাইভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি গতকালকে একটি লাইভ করেছিলাম আজকের এই বিষয়টি নিয়ে, এবং সেগুলো নিয়ে খুবই অনেকের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, কারণ অনেকে বিষয়টি জানতেন না, ভেবেছিলেন যে এটি আসলে একটি ভিত্তিহীন একটি তথ্য। অবশেষে সবাই একমত হয়েছেন এবং সবাই দেখেছেন যে আসলে তথ্যটি সঠিক এবং ভিত্তিমূলক। তো যাই হোক, আপনাদের আহ, সকল তথ্য বিস্তারিত আলোচনার জন্য আমি আজকে এসেছি। বরাবরের মতোই আমাদের পরিচিত মুখ ডক্টর মুক্তার হোসেন বার্গ, মুক্তার ভাই, যিনি চেম্বার কমার্স অ্যান্ড লর মাননীয় চেয়ারম্যান এবং আইন পরামর্শক, যিনি আমাদের সকল কিছুই আজকে সুন্দরভাবে ব্যাখ্যা করবেন। আশা করি এরপর থেকে আপনাদের কোনো তথ্যের গ্যাপ থাকবে না, বুঝতে বাকি থাকবে না। তো আমি আপনার কাছে প্রথম প্রশ্নটি যেটি করতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই যে নবডেক্রেটো ফ্লুসি আপনার দীর্ঘ 8 বছর পরে আবার নতুন করে বাংলাদেশিদের জন্য ব্ল্যাক লিস্ট ছেড়ে গিয়ে উন্মুক্ত হলো। এই ক্যাটাগরিতে আসলে কি কি খাতে ফ্লুসি আপনার বাংলাদেশ থেকে অথবা বাংলাদেশি বা প্রবাসীরা সুযোগ পাবে? দেখরেতো ফ্লুসির দুটি অন্যতম অংশ। একটি হচ্ছে যেটা ইটালিয়ান ভাষায় বলা হয় স্তাজিওনালে, অর্থাৎ সিজনাল, মৌসুমি কাজকর্ম। এটা মোটামুটি আমরা প্রায় প্রতি বছরই দেখে এসেছি। অন্যটি হচ্ছে নন স্তাজিওনালে, অর্থাৎ মৌসুমি নয় বা সিজনাল নয়, অর্থাৎ মোটামুটিভাবে পার্মানেন্ট ভিত্তিতে এদেশে কাজ করার যে সুযোগ বিদেশিদের জন্য তৈরি হয়েছে, সেটা এইবারের বাংলাদেশিদের জন্য এই হচ্ছে বিশেষ নতুনত্ব। যদিও আমরা আশা করছিলাম, সত্যি কথা বলতে, যে শুধুমাত্র হয়তো সিজনাল কাজের জন্যই সুযোগ তৈরি হবে, কিন্তু দেখলাম যে না, এখন নন সিজনালের সুযোগও তৈরি হচ্ছে। বিষয়টি অবশ্যই আনন্দদায়ক। তবে এই লাইভের মাধ্যমে আমি আন্তরিকভাবে আমাদের সেই সমস্ত ভাই বোনদের প্রতি সমবেদনা প্রকাশ করছি যারা এই মুহূর্তে বাংলাদেশে আটকে আছেন। সত্যিকার অর্থেই এটা একটা অম্লমধুর অভিজ্ঞতা, কারণ একদিকে যখন হাজার হাজার আমাদের দেশি ভাই বোনেরা আটকে আছেন, অন্যদিকে আবার একটা সুযোগ তৈরি হলো। এই যে একটা মিশ্র একটা অনুভূতি, এটা লুকানোর নাই। যা হোক, মূল আলোচ্য বিষয়টি হচ্ছে যে 12 তারিখে যে সার্কুলারটি আমরা দেখতে পেয়েছি, আমি সময়ে খুব কম থাকার কারণে, মানে ব্যক্তিগত ব্যস্ততা এবং আমাদের কর্মব্যস্ততার মধ্যে দিয়েও চেষ্টা করেছি একটু দেখার জন্য। ঘুরে ফিরে বিষয়গুলি মোটামুটি সেই একই, মানে আগে পরে যে নিয়মকানুনগুলো ছিল এখানে উল্লেখ। আর আমার মনে হয় যে এমনই একটা বিষয় যে দর্শকদের বোধহয় ব্যাপারে জানার কোনো বিশেষ কিছু বাকি হয়তো নেই, আমি যতটুকু। তারপরে আমরা চেষ্টা করব যে আরও কিছু নতুনত্ব বা বিশেষ কোনো বিষয়ে যদি কোনোভাবে কেউ না জেনে থাকেন বা কোনোভাবে বাদ পড়ে গিয়ে থাকে, অবশ্যই আমরা বলবো। তো আসুন জেনে নেই যে এই যে দেখরেতো ফ্লুসি, এটার যে মূল যে দুইটি অংশ, একটি হচ্ছে স্তাজনালে এবং অপরটি হচ্ছে নন স্তাজনালে, সিজনাল এবং নন সিজনাল। এখানে আমরা দেখলাম যে 30,850 সর্বমোট কোটা বরাদ্দ করা হয়েছে। 30,850-এর ভেতরে 12,850 বরাদ্দ করা হয়েছে নন স্তাজনালে, অর্থাৎ নন সিজনাল যারা আসতে পারবেন। এখানে আমরা আগে প্রথমে আলোকপাত করার চেষ্টা করি। সেটা হচ্ছে, আমি প্রথমত পরামর্শ দিব যে যারা মোটামুটি ভাষা জানেন, মোটামুটি, একেবারে খুব বেশিও জানতে হবে এমন কথা না, জানলে তো অবশ্যই ভালো, মোটামুটিভাবেও যারা ভাষা জানেন তারা আপনারা সার্কুলারটি সংগ্রহ করতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে হচ্ছে এই সার্কুলারটি, এটা অনেকেই দেখে থাকতে পারেন। এই সার্কুলারটি জি, এটা আসলে একই সাথে Ministero dell'Interno, Ministero del Lavoro, delle Politiche Sociali
Ministero delle Politiche Agricole একই সাথে এই 3 মন্ত্রণালয়ের উদ্দেশ্যে এই সার্কুলারটি করা হয়েছে। এইটার মধ্যে রয়েছে একেবারে বলা যেতে পারে যে কিভাবে এই বিষয়টিকে কার্যকর করা হবে সেই বিষয়ে একটা সুন্দর একটা আলোকপাত। আমি সাধারণত গেজেটের পরে যখন কোনো সার্কুলার বের হয় সেগুলোই দেখার চেষ্টা করি। তো আসুন আমরা যাই, শুরু করছি এইভাবে যে লাবোরো নন স্টাজিওনালে e autonomo, অর্থাৎ যদিও আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বুঝিয়ে বলার স্বার্থে কথা কিছু লম্বা হতেই পারে, যে লাবোরো স্টাজিওনালে e autonomo, এখানে কথাটা এটাই লেখা আছে। এর মানে হচ্ছে যে কারো অধীনে বা কোনো প্রতিষ্ঠানের অধীনে নন সিজনাল ভিসায় আসা, এবং আরেকটি হচ্ছে নিজের কাজ নিজে করা, অর্থাৎ অটোনমি বা স্বায়ত্ত শাসিত কাজ, নিজের অধীনে কারো অধীনে চাকরি করার জন্য না, এমন ক্যাটাগরিতেও সুযোগ রয়েছে। এই লাবোরো নন স্টাজিওনালে বা নন সিজনাল এবং যে অটোনমি ক্যাটাগরি, এইখানে বরাদ্দ করা হয়েছে 12,850 ইউনিট, অর্থাৎ 12,850 জন ব্যক্তি আসতে পারবেন। তাহলে জি জি, আমি যেটা জানতে চাচ্ছি আপনার কাছে, তাহলে এই নন সিজনাল যে ক্যাটাগরি, যেমন এই ক্যাটাগরি কি সকল ধরনের পেশার লোক আসতে পারবেন? অর্থাৎ যেমন ধরুন যে আপনার কল্প বাদান্তে হতে পারে, যে কোনো দোকানের জন্য হতে পারে, বা যে কোনো প্রতিষ্ঠানের জন্য হতে পারে। যে বিষয়টি আমি এখনই যাচ্ছিলাম সেই ওটার উপরে আলোকপাত করার জন্য। মনে রাখতে হবে যে আমি আলোকপাত করছি এই মুহূর্তে সম্পূর্ণ আমার সামনে যে সার্কুলারটি রয়েছে সেই আলোকে। আপনারা প্রয়োজনে যদি কারো হাতে সার্কুলার থাকে সেটা আমার সাথে মিলিয়ে দেখতে পারেন। এখানে যেমনটি আমি বলেছিলাম একটু আগে যে 12,850 জন আসতে পারবেন লাবোরো নন স্টাজিওনালে, মানে নন সিজনাল এবং নিজস্ব সার্বভৌম স্বাধীন ভাবে যারা কাজকর্ম করেন তাদের জন্য। এখন এই 12,850 কোটাকে ভাগ করা হয়েছে 1, 2, 3 তিনটি পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে আবার আমরা দেখতে পাচ্ছি যে সাব পয়েন্ট রয়েছে, অর্থাৎ এ ও বি। ভাগ করে নিচ্ছি এইভাবে, এই 12,850 জনের মধ্য থেকে কতজন আসবেন চাকুরি ক্ষেত্রে, চাকুরি করার জন্য, এবং কতজন আসতে পারবেন অটোনমি ক্যাটাগরিতে। তো আসলে আমরা দেখে নেই যে 1 নম্বর যে পয়েন্টটা এখানে উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 100টি কোটা নির্ধারণ করা হয়েছে তাদের জন্য যারা ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিক নন, যারা বাইরে অর্থাৎ ইটালির বাইরে স্থায়ীভাবে বসবাস করেন, এবং 1998 সালের 286তম দেখরেতো লেজিসলাতিভোর 23 নম্বর আর্টিকেলে উল্লেখিত যে বিশেষ ধরনের কাজকর্মের উল্লেখ করা রয়েছে, সেই ধরনের কোনো পড়াশোনা করে থাকেন। যেমন আমি উদাহরণ দিচ্ছি, আপনি আপনার নিজের দেশে কোনো একটি বিশেষ বিষয়ের উপরে পড়াশোনা করেছেন, পড়াশোনা শেষ করে সেখানে আপনি ইন্টার্ন করেছেন, এটার সময়সীমা 6 থেকে 18 মাস হয়, এবং তারপরে আপনি এই ধরনের কোনো কাজে নিয়োজিত। এখানে কথাটা এভাবেই লেখা আছে যে che abbiano completato programmi di formazione e di istruzione nei paesi di origine। তো এই ধরনের লোকজন যদি থাকেন, তারা যদি এখানে ওই একই ধরনের কাজের অফার পান, তাহলে আপনারা আসতে পারবেন। মনে রাখতে হবে এখানে কোনো দেশের উল্লেখ করা নেই, তার মানে বাংলাদেশিও আবেদন করতে পারবেন। আচ্ছা। 2 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেখানে 100টি কোটা নির্ধারণ করা রয়েছে। এখানে অবশ্য আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি এই মুহূর্তে ভেনিজুয়েলায় অবস্থান করছেন অ্যাজ এ রেসিডেন্ট, এবং তিনি তার পরদাদা পরদাদি অথবা পরনানা পরনানির দিক থেকে তিনি যদি কোনো আত্মীয় থেকে থাকে ইটালিয়ান, তাহলে তিনি আবেদন করতে পারেন। বুঝতেই পারছেন যে এটা আমাদের বাংলাদেশিদের এটা হচ্ছে শুধু ভেনিজুয়েলাতে যারা আছেন এই মুহূর্তে।
আচ্ছা এখানে রয়েছে ৬,০০০ কোটা, একেবারে স্পষ্ট করে দেয়া হয়েছে, ভালো করে লক্ষ্য করবেন ৩ নম্বর পয়েন্টে ৬,০০০ কোটা যেটা উল্লেখ করা হয়েছে, এখানে 3টি বিশেষ বিশেষ সেক্টরের কথা উল্লেখ করা হয়েছে। 3টি বিশেষ সেক্টরের কথা উল্লেখ করা হয়েছে। এই 3টি সেক্টর হচ্ছে এমন কোনো ট্রান্সপোর্ট কোম্পানি যারা পণ্যের জন্য কাজ করে, যেমন ধরে নিন আমরা উদাহরণস্বরূপ নিতে পারি DHL, ওদের বড় বড় লরি আছে, বা এমন অনেক বড় বড় কোম্পানি থাকে যারা লরির মাধ্যমে বিভিন্ন মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় করে নিয়ে যায়। এই সমস্ত কোম্পানিগুলোতে হেভি ড্রাইভার হিসেবে আসার একটা সুযোগ রয়েছে। আচ্ছা এটার পাশাপাশি রয়েছে সম্পূর্ণ নির্মাণ শিল্পের সাথে জড়িত যারা, কনস্ট্রাকশন, সেটা রাস্তাঘাট তৈরি হোক, বাড়িঘর তৈরি হোক, শপিং মল তৈরি হোক, মোট কথা নির্মাণ শিল্পের সাথে জড়িত যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা আবেদন করতে পারবেন, আসতে পারবেন। এর বাইরে রয়েছে যে ট্যুরিজম বেসড যে হোটেলসগুলো, সেখানে যদি কেউ থাকে সেটা তারা আবেদন করতে পারবেন। ৬,০০০ এই কোটাটা এখানে কিন্তু স্পেসিফিকভাবে পরবর্তীতে নিয়ে আসা হয়েছে এইভাবে যে এই ৬,০০০ যে কোটাটা, সেটা ৪,৫০০ ডিভাইড করা হয়েছে বিভিন্ন দেশের মধ্যে, তার মধ্যে বাংলাদেশ রয়েছে। জি আমি আবার বলছি, ৬,০০০-এর যে কোটাটি বরাদ্দ করা হয়েছে, সেই কোটাটি, যেই কোটায় আপনার ওই ট্রান্সপোর্ট সেকশনে, কনস্ট্রাকশন সেকশনে এবং ট্যুরিজম বেসড হোটেল এই ধরনের সেকশনে ৬,০০০ কোটা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ৪,৫০০ সুনির্দিষ্ট কিছু দেশের জন্য। সেই দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে। আচ্ছা আর ১৫০০ রয়েছে ওই সমস্ত দেশের জন্য যে সমস্ত দেশের সাথে ইটালির যে ইন্টারন্যাশনাল কোঅপারেশন চুক্তির প্রাথমিক পর্যায়ে রয়েছে এখন। তো সুতরাং আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। যে তাহলে যেটা জানার অনেকেই বারবার প্রশ্ন একটু করেছিলেন এর আগেও জানার জন্য, সেটা হচ্ছে যে তাহলে এই যে 450 এর মধ্যে বাংলাদেশ আছে, 4,500, যার মধ্যে বাংলাদেশ আছে যেটা নন সিজনাল, অর্থাৎ যে নন সিজনালটা কি হয়তো অনেকে জানেন, বা আমি আবার বলছি একটু, যারা এখানে আসবেন আর যেতে হবে না, যারা এখানে পেরমিসিডিসের জন্য পাবেন 2 বছরে, তারপর পর্যায়ক্রমে রিনিউ হবে, তো সেটা। আর এখন তাহলে এইটা কোনো যেমন কল্প বাদান্তি অন্য কোনো কিছুতে না, শুধুমাত্র হেভি ড্রাইভিং অথবা কোনো কনস্ট্রাকশনের কোনো জব অথবা হোটেল খাত, এই তো এই ক্যাটাগরি। তাহলে অন্যান্য দোকান, যার দোকান ব্যবসা প্রতিষ্ঠান আছে বা যার বাসার আপনার কলপাদান্তির জন্য, সেটার জন্য হবে না, এটাই তো ডক্টর? জি আচ্ছা। তো এখন আরেকটাই হচ্ছে, তাহলে আপনি সিজনাল ক্যাটাগরির বিষয়টা যদি আমি এখানে আরেকটু যেটা যোগ করব, সেটা হচ্ছে যে এই যে 12,850 কোটার কথা যে আমি বললাম, এবং এর মধ্যে যে 6,000 এবং আরো 100, 200, অর্থাৎ 6,200 যে কোটার কথাটা আমরা বলে গেলাম এইমাত্র, এর বাইরেও কিছু রয়ে গিয়েছে। ও আচ্ছা, জি 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 জি, বা কারণ হচ্ছে 6,200 আমরা আসছি, আমাদের আরো প্রায় 6,000-এর বেশি বাকি আছে, রয়ে গিয়েছে। এখন এটা কি যে কাদের জন্য রিজার্ভ করা হয়েছে বা কি আসল বিষয়, সেটা হচ্ছে যে এইখানে আপনার কনভার্সনের জন্য একটা সুযোগ দেওয়া হচ্ছে এই কোটাটার মধ্যেও। মানে এই যে 12,850, সেই 12,850-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার 4,060টি এমন ধরনের পেরমেসদি সোজর্নধারী যারা সিজনাল কাজে আগে এই দেশে এসেছিলেন, তাদেরকে কনভার্ট করে নর্মাল আপনার সুবর্দিনাত করার যে সুযোগ দেওয়া হচ্ছে। এর বাইরে রয়েছে আপনার 1,500 এমন ধরনের পেরমেসদি সোজর্নধারী যারা স্টুডেন্ট হিসাবে এসেছেন, বা কোনো ধরনের স্পেশাল ট্রেনিংয়ের জন্য, বা কোনো ফরমেশন বা প্রফেশনাল ফরমেশনের জন্য যারা এসেছেন,
তাদেরকে একটা জব পেরমেসো দি সোজ্জোর্নোতে কনভার্ট করার জন্য এই সুযোগটা দেয়া হয়েছে। এর বাইরে 200 এমন কোটা রয়েছে, এমন 200 পেরমেসো দি সোজ্জোর্নোধারী যারা ইউরোপিয়ান ইউনিয়নের অন্য কোনো দেশে থাকেন, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের অন্য কোনো দেশের পেরমেসো দি সোজ্জোর্নো লুঙ্গো পেরিয়ড। আমি একটু বুঝিয়ে বলছি। ধরে নিন কোনো একজন ব্যক্তি তিনি রুমানিয়াতে থাকেন বা বুলগেরিয়াতে থাকেন এবং সেখানে তার কার্তা সোজ্জোর্নো আছে, আমরা যেটা কার্তা সোজ্জোর্নো বলি। তিনি যদি চান এই মুহূর্তে, তাহলে তিনি এই সুযোগটি গ্রহণ করতে পারবেন, অর্থাৎ ইতালির পেরমেসো দি সোজ্জোর্নো নিতে পারবেন জব ক্যাটাগরিতে। এইখানেই ব্যাপারটি হচ্ছে মজার, সেটা হচ্ছে এখানে কিন্তু সুনির্দিষ্টকরণ করা নেই যে বাংলাদেশি, ধরে নিন কোনো বাংলাদেশি রোমানিয়া বা বুলগেরিয়াতে থাকে, তার ওখানে কার্তা সোজ্জোর্নো রয়েছে, তিনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছেন, সেখানে কোনো সমস্যা আচ্ছা। তাহলে পয়েন্টটা আপনারা অবশ্যই খেয়াল করবেন যে উনি যেটা বললো যে এখানে কোনো দেশ উল্লেখ করা হয়নি, স্পেসিফিক কোনো কিছু করা হয়নি, সেখানেই বাংলাদেশি যারা আছেন অন্যান্য দেশে ইউরোপের তারাও এই সুযোগটি গ্রহণ করতে পারবেন। জি। তো এর বাইরে আরো সামান্য একটু রয়ে গিয়েছে, সেটা হচ্ছে যে একটু আগে বলেছি যে কনভার্সন করা যাবে এই ধরনের পেরমেসো দি সোজ্জোর্নোগুলোকে জব পেরমেসো দি সোজ্জোর্নো বা চাকুরির ক্ষেত্রে। আর ছোট্ট একটু কোটা রয়ে গেছে, সেটা হচ্ছে যে আপনার পেরমেসো দি সোজ্জোর্নো যদি আপনার স্টুডেন্ট হিসেবে থাকেন বা প্রশিক্ষণমূলক কোনো কাজের উদ্দেশ্যে এরকম পেরমেসো দি সোজ্জোর্নো, সেটা থেকে চেঞ্জ করে আবার অটোনমি অর্থাৎ স্বায়ত্তশাসিত কোনো কাজের মধ্যে চেঞ্জ করারও একটা সুযোগ রয়েছে। সেখানে 370টি কোটা আমরা দেখতে পাচ্ছি যে সংরক্ষণ করা হয়েছে। আর 20টি, ওই একটু আগে যেটা বললাম যে 20টি কোটা এরকম যে, যেমন আমি বললাম রোমানিয়া বা বুলগেরিয়াতে কেউ যদি থাকে কার্তা সোজ্জোর্নো নিয়ে, তাহলে তিনি এই দেশে একজন আউটোনম অর্থাৎ স্বাধীন ও সার্বভৌম একজন কর্মজীবী মানুষ হিসেবে যদি তার স্পেশাল কোনো কোয়ালিটি থাকে, তাহলে তিনি এখানে আসতে পারবেন। অর্থাৎ যে 1500 যে কোটাটি আপনি বললেন যে permesso di soggiorno studio, তারপরে আপনার ট্রেনিং ফরমাশনে, এই যে এইগুলো, এটা আমি যেটুকু জানি, আমার যেটুকু মনে পড়ছে যে এটা প্রতি বছরই হয়, তাই না? এটা প্রতি বছরই, এখন যেমন একটা সময় ছিল না, এখন প্রতি বছরই সুযোগটা থাকে। আমরা যা আমাদের আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে অনেক স্টুডেন্ট এখন এখানে আসছে, এখানে ইউনিভার্সিটিতে পড়ছে, সো সেই সুযোগটা তারা খুব সহজেই এই সুযোগটা তারা গ্রহণ করতে পারবে, গ্রহণ করে তারা সেটেল হয়ে যেতে পারবে। তো আরো কোনো কিছু টেকনিক্যাল কিছু আছে নন সিজনালের উপর? নন সিজনালে মূলত এর বাইরে তেমন কিছু নাই, আমরা চলে যেতে পারি সরাসরি। এখানে শুধু এইটুকু বলে রাখা ভালো যে এখানে একটি বিশেষ অংশ রয়েছে, সেটা হচ্ছে যে 500টি কোটা রয়েছে, জি, ভেরি স্পেশাল আমার দৃষ্টিতে। 500টি কোটা রয়েছে এমন কোনো নাগরিকের জন্য যিনি থাকেন ইটালিতে থাকেন না, তিনি বাইরে থাকেন, এবং তিনি যদি 5 লক্ষ ইউরোর ইনভেস্টমেন্ট নিয়ে এই দেশে আসতে চান, তাহলে এইবার তাকে এই সুযোগটা দেয়া হচ্ছে। ওয়াও, জি, এটা কিন্তু ডেফিনেটলি আমাদের জন্য একটা ভালো একটা সংবাদ, যাদের টাকা পয়সা আছে। যেমন দেখা যায় যে অনেক সময় যে বাংলাদেশে অনেক শিল্পপতি আছেন যাদের টাকা আছে কিন্তু সুযোগ নেই, তারা এই প্রথম ইতালিতে তারা সেই সুযোগটি গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ইনভেস্ট করতে হবে 500,000, অর্থাৎ 5 কোটি টাকা, এইখানে 5 লক্ষ ইউরো। 5 লক্ষ ইউরো, এতে যা হয় আর কি। এটা অনেক ভালো একটা সুযোগ, অবশ্যই সেটা যাদের আছে সেই সামর্থ্য সেটা। তো এখন এই যে 5 লক্ষ ইউরো তারা ইনভেস্ট করবে, সেই সুযোগটা তারা কিভাবে করবে? যে কোনো কিছু ক্রয় করলেই, মানে বিজনেস, ব্যবসা প্রতিষ্ঠান বা বাসা বাড়ি? অত্যন্ত সংক্ষিপ্ত আকারে যে কথাটি বলা হয়েছে সেটা হচ্ছে ওনাদেরকে এমন একটি বিজনেস প্ল্যান দিতে হবে, যে বিজনেস প্ল্যানে অন্তত পক্ষে আপনার 3 জন ব্যক্তির কাজে লাগানোর সুযোগ থাকবে, মানে 3টি কর্মসংস্থানের সুযোগ থাকবে, 3টি পদ, এবং সেই বিজনেসটা অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হতে হবে বর্তমান চাহিদার সাথে। তো এটা খুব একটা কঠিন শর্ত কিছু না। আমরা জানি যারা আমাদের দেশে, বিশেষত যাদের মোটামুটি আর্থিক সচ্ছলতা রয়েছে, আমরা যতটুকু জানি যে এই ক্যাটাগরিতে তারা ইচ্ছে করলে আবেদন করতে পারেন।
আপনাকে এর মধ্যে জানিয়ে রাখি মাঝখানে যে আমাদের ভিউয়ার্স কিন্তু প্রায় 2000 একাধারে দেখছে প্রবাস কথার, এবং ভিন্ন চ্যানেলে ভিন্ন লোকজন দেখছে। সেই সাথে ইতালি প্রবাসীতে বেশ অনেক দেখতে পাচ্ছি আমরা, তো সেখানেও আছে। তো যাই হোক, আমরা এখন মূল আলোচনার সাথে কারা কারা আবেদন করতে পারবেন বাংলাদেশে, মানে কোনো এজ লিমিটেশন আছে কিনা যে এত বছর থেকে এত বছর? না, অনেকেই প্রশ্ন বয়সের করেছেন। কোনো সীমাবদ্ধতা নেই, বয়সের কোনো সীমাবদ্ধতা নেই, প্রাপ্তবয়স্ক হতে হবে। আমি আরেকটু বলে যেতে চাচ্ছিলাম যে 500 যে স্পেসিফিক যে ক্যাটাগরিটা একটু আগে আমি বলে গেলাম, যে আরও কয়েকটি ক্যাটাগরি রয়েছে, সেটা যদি কেউ ইচ্ছে করে ট্রাই করতে পারে, কারণ এখানে কিন্তু বাংলাদেশেরও সুযোগ আছে, যেহেতু কোনো স্পেসিফিক দেশের কথা এখানে উল্লেখ নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন বারবার অনেকে করেছেন, সেটি হচ্ছে যে কেউ দুবাই আছে, কেউ সাউথ আফ্রিকাতে আছে, কেউ আপনার কোরিয়াতে আছে, কেউ আপনার সৌদি আরবে আছে, মানে বিভিন্ন দেশে বাংলাদেশিরা আছে। তারা কি এখানে কোনো জায়গায় কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারবেন কিনা? আচ্ছা, এখন এখানে হ্যাভি ড্রাইভার যেটা বলছেন, বুঝতে পেরেছি মানে ওইসব দেশ না, থেকে। বুঝতে পেরেছি, ঠিক আছে। একজন বাংলাদেশি নাগরিক, তিনি বিশ্বের যে কোনো দেশেই থাকুন না কেন, বা ইটালিতে না থাকলেই হলো, জি, তিনি আবেদন তো তিনি করবেন না, আবেদন করবেন হচ্ছে যিনি এখান থেকে একজন মালিক কর্তৃপক্ষ, একজন কোম্পানি বা একজন এমন কোনো ব্যক্তি যার কাজের লোকের প্রয়োজন হচ্ছে, তিনি এই আবেদনটা করবেন। সুতরাং তিনি যেখানেই থাকেন না কেন, যদি তার এই ধরনের সুযোগ থাকে যে কারো মাধ্যমে এই আবেদন করানোর, তাহলে এই সুযোগটা তারা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর পুরুষ মহিলার ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, যদি আমি বলেছি, কিন্তু তারপর আপনার মুখে শুনতে চাচ্ছে যে এখানে পুরুষ মহিলার কোনো সমস্যা নেই, সমস্যা উভয় করতে পারবে। জি জি। আচ্ছা আচ্ছা। আর যারা আবেদনটি করবেন এখান থেকে হ্যাভি ড্রাইভিং বা আপনি যে ক্যাটাগরি করলে বললেন, সেক্ষেত্রে তাদের কি কোনো লিমিটেশন, মানে বাৎসরিক ইনকাম, এগুলো ইনকাম সোর্স দেখাতে হবে কিনা? কেন বলছি এটা, কারণ ট্যুরিজম সেক্টরটা আপনি ভালো করেই জানেন যে করোনা ভাইরাসের কারণে এই বছর ট্যুরিজম সেক্টরটা আমার মনে হয় যে অলমোস্ট সারা ইউরোপে একদম ধস নেমে গেছে, সারা ওয়ার্ল্ডেই। সেক্ষেত্রে কোনো কিছু আছে কিনা? আসলে এটা একটা ভালো প্রশ্ন, কারণ এই প্রশ্ন অনেকেরই থাকতে পারে। আমি মনে করি বিগত দিনগুলিতে কিন্তু আমরা কয়েকটি প্রয়োগ দেখতে পেয়েছি সরকারি, যেটা এখানে আপনার ছাড় দেওয়ার যে প্রবণতা, যেমন আপনারা সবাই জানেন যে এই বছর ফিসকাল বিষয়েই বলেন বা প্রেভিডেন্সিয়াল বিষয়তেই বলেন, কোথাও কিন্তু কোনো ধরনের এক্সপায়ারি বা কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে না। আমরা যারা ইতালিতে থাকি তারা জানি যে এবছর থেকেই দেখরেত ফিসকালে 2020 কার্যকর হওয়ার কথা, এবং এই নিয়ে বছরের শুরুর দিকে বিভিন্ন ধরনের চাপের মধ্যেও ছিল বিভিন্ন কোম্পানি। যা হোক, এই বছরটি হচ্ছে একেবারেই ব্যতিক্রম। তো এখন এই বছরে কি হলো সেটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটা সরকার দেখবে না। সরকার দেখবে যে আপনি 2019 সালে কেমন বিজনেস করেছেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, কারণ এই তথ্যটা খুবই প্রয়োজন ছিল জানার জন্য। আবার অনেকে বলছেন যে শিক্ষাগত যোগ্যতা কি লিখবে, আমি দেখছি। শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো বিশেষ কোনো উল্লেখ নেই, তবে যে কথাটা অনেকে প্রশ্ন করতে পারতেন, আমি জানি যে মধ্যপ্রাচ্যের অনেক দেশগুলোতেই আমাদের বাংলাদেশি ভাইয়েরা বোনেরা রয়েছেন কিনা আমি জানি না, তারা হেভি ড্রাইভিং করে থাকেন, বড় বড় লরি তারা চালনা করে থাকেন। তো সেক্ষেত্রে যদি কোনো কোম্পানি আপনারা পেয়ে যান যে সেই কোম্পানি আপনাদেরকে হেভি ড্রাইভার হিসেবে হায়ার করার জন্য রাজি এবং তারা করতে চান, তো সেক্ষেত্রে আমি যেটা দেখেছি এই গেজেটের মধ্যেই বিষয়টার উল্লেখ ছিল যে আপনার ড্রাইভিংয়ের যে বিষয়টা, যে সেক্টরে autotrasporti merci per conto terzi, এখানে কথাটা লেখাই আছে যে যদি কোনো কোম্পানি হেভি ড্রাইভার নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে তাকে অবশ্যই ওই ধরনের হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। প্রথম হচ্ছে এক নম্বর, যে কাউকে আপনি বলবেন অমনি চলে আসবে, এটা হবে না। একে তো হচ্ছে হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এবং যেই দেশের ড্রাইভিং লাইসেন্স দেখতে হবে যে সেই
দেশের সাথে ইকুইভ্যালেন্ট রেকগনাইজ করার যে একটা পারস্পরিক প্রক্রিয়া থাকে, সেখানে আমি একটু আগেও দেখেছি যে এই যে এখানে দেখলাম যেটা, যে ওই ড্রাইভিং লাইসেন্সটিকে অবশ্যই ইউরোপিয়ান ইউনিয়নের যে হেভি লাইসেন্স ক্যাটাগরির সমমান সম্পন্ন হতে হবে। একটা উদাহরণ দিচ্ছি, বাংলাদেশ থেকে যদি কেউ এমবিবিএস পাশ করে আসে, তাহলে তাকে যদি ইতালিতেও সমমান দেওয়া হয় তাহলে তিনি করতে পারবেন, সমস্যা নেই। আমাদের কোনো ভাই বা বোন তিনি যদি হেভি ক্যাটাগরি ড্রাইভিং লাইসেন্স থাকেন সৌদি আরব বা অন্যান্য কোনো দেশে, আশা করি যে সেটা সেম ইকুইভ্যালেন্ট দেবে। এটাকে ভেরিফাই করার দরকার আছে, সেটা এখানে শর্ত হিসেবে আরোপ করার। আচ্ছা, ঠিক আছে। এবার আসি আমরা নন সিজনাল যে ক্যাটাগরিটি, আপনি যদি সেই সম্বন্ধে একটু বলতেন। অনেকেই হয়তো বা জানেন সিজনাল ক্যাটাগরি কোন কোন ধরনের কাজ হয়ে থাকে, তারপর যদি আপনি একটু বিস্তারিত বলতেন এই ব্যাপারে। জি, আসলে সিজনাল ক্যাটাগরিটা এখানে খুবই সহজ। 18,000 ইউনিট এখানে রিজার্ভ করা হয়েছে এবং এখানে সুস্পষ্টভাবেই বলা হয়েছে যে বাংলাদেশের বিষয়টি রয়েছে। আরও গতানুগতিকভাবে আরও অন্যান্য দেশ যেখান থেকে আগে পরেও আসতো। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি এখানে একটু টেকনিক্যাল ইন্টারাপ্ট করছি। সেটা হচ্ছে যে অনেক অনলাইনে অলরেডি দিয়েছে যে আপনার বাংলাদেশিদের জন্য নাকি কোঠা অলরেডি তৈরি হয়ে গেছে, কেউ বলছে 500, কেউ বলছে 600। আসলে কি এই 18,000-এর মধ্যে অলরেডি বিভক্তি হয়ে গেছে, কোঠা হয়ে গেছে, নাকি এখনো কিছু হয়নি? না, বিষয়টি আমি ঠিক বুঝলাম না, হুট করে এইভাবে এই ধরনের কথা বলার পেছনে কি যুক্তি থাকতে পারে। কারণ দেখরেতো ফ্লুসি বিষয়টি নতুন না। জি, এখানে হয়তো বাংলাদেশের অন্তর্ভুক্তি অনেকদিন পর হলো বিধায় একটা সব দিকে একটা আয়োজনের সাড়া পাওয়া যাচ্ছে বা আগ্রহ দেখা যাচ্ছে, উৎসাহ দেখা যাচ্ছে। কিন্তু দেখরেতো ফ্লুসি যেভাবে আগেও হয়েছে তার রিপার্টিশন এখনও সেভাবেই হবে এবং এই সার্কুলারে সেটাই উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে জাতীয় পর্যায়ে বরাদ্দকৃত যেসব মোট কোটাটি, সেটি রিজিয়ন ওয়াইজ ভাগ করা হবে ওই জায়গার কাজের চাহিদার হিসেবে। এখনই এই ধরনের ডিভাইডেশন বা রিপার্টিশন হয়েছে, এটা যদি কেউ বলে থাকেন আমার জানা নেই, এই ধরনের কোনো সূত্র নেই। এটা হবে আরো পরে, এখন না। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। তো এবার আপনি যেটা বলছিলেন। জি, আমি আসলে বলছিলাম ওই 18,000 কোটার ব্যাপারে, যে সিজনাল যারা আসবেন সেই ক্ষেত্রে 18,000 কোটা নির্ধারণ করা হয়েছে। যেমনটি বললাম যে বাংলাদেশের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। আর এখানে একটি বিষয় বলতে হচ্ছে যে 1,000 কোটা, মানে এই 18,000-এর মধ্যে 1,000 এমন কোটা রয়েছে যে যদি কেউ এই বছর থেকে বিগত 5 বছরের মধ্যে যদি সিজনাল ভিসায় ইটালিতে এসে থাকেন এবং তিনি যদি এখন চলে গিয়ে থাকেন, তাহলে তার জন্য দ্বিবার্ষিক অর্থাৎ প্লুরিয়েন্নালে এই ভিসা নেয়ার মতো সুযোগ রয়েছে। অর্থাৎ আমি আপনাদের মাধ্যমে বলবো যে বাংলাদেশে অবস্থানরত কোনো ভাই বোন যদি থাকেন যে বিগত 5 বছরে, অবশ্য বলেও লাভ নাই, বিগত 5 বছরে কৃষি খাতে কেউ আসেনি, 2012 সালের পর আসেনি, সুতরাং মানে একটা রয়েছে আর কি। আমি শুধু বলে গেলাম জিনিসটা। আচ্ছা, করা যেতে পারে। তো এর বাইরে যেগুলো বিশেষ তেমন কিছু আর নেই আপনার। আচ্ছা, এখন একটা টেকনিক্যাল প্রশ্ন যেটা অনেকেই জানতে চেয়েছেন, সেটা হচ্ছে যে আপনার এই যে আপনি জানেন যে 2012 পর থেকে ব্ল্যাক লিস্টে চলে গেল, সেই রিজনটা বেশিরভাগ যে রিজনটা সেটা হচ্ছে যে সবাই আসে আর যায় না। আমরা যেটা নিয়ম জানি যে পরপর 2 বার যেতে হবে, 3য় বার এসে সে আবার থেকে যেতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে সে থাকার জন্য। আসলে এই সম্বন্ধে যদি একটু বলতেন যে আসলে রাইট ওয়েটা কোনটা, যে সে যদি বৈধভাবে এখানে সেটেল হতে চায় এই এগ্রিকালচার ভিসায়, তাহলে তাকে কয়বার যেতে হবে, আসতে হবে, কিভাবে কি করতে হবে? এটার সবচেয়ে বড় যে টেকনিক্যাল স্ট্র্যাটেজি যেটা, সেটা হচ্ছে যে যখন আমি নিয়মের কথা বলি আগে, সেটা হচ্ছে যে একজন ব্যক্তি যখন সিজনাল কাজে আসবেন, সেটা তো রাষ্ট্র কর্তৃক তার শর্ত দেয়াই আছে যে তিনি তার কাজটি শেষ করে তিনি চলে যাবেন। তবে
যিনি যে সেক্টরে কাজ করার জন্য আসছেন, কর্মরত অবস্থায় সেই কোম্পানির বা সেই প্রতিষ্ঠানের যদি মনে হয় তাকে আরও কিছুদিন এক্সটেনশন করার দরকার, সেই সুযোগ কিন্তু আইনে রয়েছে। আচ্ছা, এইটা আমাদের কাজের এক্সপিরিয়েন্সের ভিতরে রয়েছে। আমরা বাংলাদেশি ছাড়াও অন্যান্য দেশের লোকজনদের সাথে তো কাজ করেছিও। ফলে দেখা যায় যে এটাকে টেকনিক্যালি কোনো না কোনোভাবে পরবর্তী বছরের আরেকটি দেখরেতর ভেতরে নিয়ে আসতে পারলেই তখন ওই ব্যক্তি এটাকে কনভার্ট করে নর্মাল করতে পারেন, যেটা ইন্ডিয়ানদের ক্ষেত্রে প্রচুর হয়েছে। অর্থাৎ খুবই সহজ একটা প্রসেস, কিন্তু আমরা না জানার কারণে আমাদের দেশে ভাইয়েরা অনেক বিপদে পড়ে গেছেন বিগত দিনগুলিতে যেটা দেখেছি। তবে লিটন ভাই এবং স্বপনদা, আপনাকেও বলবো আমি, সেটা হচ্ছে যে এর আরেকটা অংশে আমরা যাব আলোচনার, যে পদ্ধতির বিষয়টি। পদ্ধতিটা যদি সুচারুরূপে না হয় তাহলে কিন্তু হিতে বিপরীত হয়, এটা আমরা বহু দেখেছি। অর্থাৎ আবার বন্ধ হয়ে যেতে পারে, আবার ব্লক হয়ে যেমন ব্ল্যাকলিস্টে এখানে চলে যেতে পারে। যাব আমরা কিছুক্ষণ পরেই, আমরা এটা আলোচনায় যাব। তো মূল কথাটা হচ্ছে যে আসার পর এভাবে অন এয়ারে, আপনাদেরও বুঝতে হবে, অন এয়ারে আমরা অনেক কিছুই বলতে পারি না। তারপরও যতটুকু বলবো সেটা হচ্ছে যে এটার বিভিন্ন ধরনের বৈধ কৌশল রয়েছে, যে কৌশলগুলোকে অবলম্বন করলে সম্পূর্ণ বৈধভাবেই আপনি এই যদি কৃষি ভিসায়ও আসেন তাহলে আপনি এখানে থেকে এটাকে পরবর্তীতে কনভার্টও করতে পারবেন। তবে নিয়মের কথা হচ্ছে যে আপনি আসলে আপনি কাজটি শেষ করে আপনি আপনার স্বদেশে ফেরত যাবেন, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ হচ্ছে যে এই প্রশ্নটা আমার মনে হয় যে 100 জনের মধ্যে 50 জনই করেছেন। সেটা হচ্ছে যে যারা বাংলাদেশে আছে তারা বাংলাদেশ থেকে আসলে কিভাবে আবেদন করবে, কিভাবে কোম্পানি খুঁজে পাবে বা হোটেল খুঁজে পাবে বা হেভি ড্রাইভিং, এবং নট অনলি বাংলাদেশ, যারা মিডল ইস্টে আছে। অলরেডি এখানে অনেকেই লিখেছে যে আমার কাতারে হেভি ড্রাইভিং লাইসেন্স আছে, আমার বাংলাদেশে হেভি ড্রাইভিং লাইসেন্স আছে। তো বাংলাদেশেরটা আমার মনে হয় যতদূর যে হবে না, তাই না? এখানে এসে তো হবে না এটা বলা হয়নি, এটা বলা হয়নি। বাংলাদেশ থেকে অর্জিত সেই হেভি ড্রাইভিং লাইসেন্সের ইকুইভ্যালেন্ট বা সমমানটাকে এখান থেকে নিতে হবে। অর্থাৎ এখানে যে আমরা যদি বলি যে মোটরযান নিয়ন্ত্রণ করার মতো বা মোটরযান অধ্যাদেশের অধীনে যে প্রতিষ্ঠানটি কাজ করে, আমরা সেই মোটরিজেশনে সিভিলে যেটা বলি, তাদের কাছ থেকে এটার ইকুইভ্যালেন্ট যদি আপনি নিতে পারেন যে সমমানের, তাহলে তো সে করতে পারবে, সমস্যা নেই কোনো। যা হোক, আমি যেটা বলছিলাম যে তাহলে তারা আবেদন মানে খুঁজে বের করবে কিভাবে প্রতিষ্ঠান বা কিভাবে কি করবে, এইটা একদম সঠিক একটা দিক নির্দেশনা যদি দিতেন তাহলে অনেক উপকৃত হতো। সঠিক দিক নির্দেশনাটা হচ্ছে এইরকম যে অবশ্যই যেহেতু সবাই দেশের বাইরে অর্থাৎ ইতালির বাইরে অবস্থান করেন, ভাষাগত একটা ব্যবধান রয়ে গিয়েছে, যে কারণে অনেকের পক্ষেই এইভাবে জব সার্চ করা সম্ভব হয়ে ওঠে না। তো যেটা করতে হবে যে ইতালিতে অবস্থিত বিভিন্ন ধরনের রিক্রুটিং এজেন্ট বা এটাকে বলা হয় আগেন্সিয়া ইন্টেরিনালে del lavoro, অথবা আমি এই ক্ষেত্রে বলবো যে প্রতিষ্ঠিত ও স্বীকৃত সংগঠনগুলো যারা দেশে অবস্থিত, যে সমস্ত বাংলাদেশি ভাই বোনরা রয়েছে, তাদের অনুমোদন সাপেক্ষে সার্চের কাজটি করে দিতে পারে। বা কোনো আইনজীবী বা কোনো প্রফেশনাল কোনো ব্যক্তি, তিনি ওই আগ্রহী যিনি আসতে চান তার অনুমোদন সাপেক্ষে এটা করাটা উচিত হবে। তা না হলে এইখানেও অনেক সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধ কার্যক্রমের একটা গন্ধ খোঁজার চেষ্টা করেন। তার মানে হচ্ছে, আপনি ধরে নিন আমাদের কোনো এক ভাই বাংলাদেশে আছেন, তিনি তো জানেন না যে কোন কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে, কি করতে হবে, কিন্তু তিনি হয়তো রোম শহরে কোন এক ভাইকে চেনেন। সেই ভাই যদি একজন লয়ারের শরণাপন্ন হয় এবং সেই লয়ার যদি সার্চ করে তার জন্য কোনো কোম্পানিকে নক করে যে আমার একজন ক্লায়েন্ট আছে, তিনি এই দেশে আসতে আগ্রহী, আপনার যদি লোকের প্রয়োজন হয় তাহলে আমরা প্রসেসিং করতে পারি,
তো সেই ক্ষেত্রে এটা হতে পারে। অন্যথায় আমরা যে চিরাচরিত নিয়ম যেটা দেখে এসেছি, পরিচিত লোকজন, ভাই বন্ধু, তাদেরকে বলা হয়, তারা খোঁজ খবর করেন। আর এর বাইরেও কিছু একটা চক্র রয়েছে যারা তো বিশাল টাকা পয়সা এটা করে, সেটাও বোঝার ব্যাপার আছে। না, এবার তো ওই যে অনেকেই লিখেছেন যে দালালদের পাল্লা ভারী। আসলে মানে বিষয়টা খুব সহজ বাংলায় বলেছেন। এখন আসলে আমি যেটা বলতে চাচ্ছি, আমি জানি না আপনি একমত হবেন কিনা, যে 8 বছর পরে ব্ল্যাক লিস্টটা খুলে গেল। কথার কথা যে ধরে নিলাম যে বাংলাদেশের 1000 লোক আসতে পারবে, সেক্ষেত্রে আমার যেটা ধারণা যে জমা তো পড়বে মনে হয় 2-3 লাখ। তা জানি না। আমার সর্বশেষ একটা স্ট্যাটিস্টিক্স মনে আছে, সেটা হচ্ছে জি, যে হয়তো 80,000 বা সামথিং এরকম এরকম একটা, সেখানে প্রায়, জি আমার মনে আছে যে প্রায় 6 লক্ষ আবেদন হয়েছিল। আচ্ছা আচ্ছা। তো এখন যদি 2-3 লাখ ধরে নিলাম, 2-3 লাখ জমা পড়ছে, এই 2-3 লাখের মধ্যে অনেকেই কিন্তু দেখবেন যে 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 10 লাখ অলরেডি নিয়ে নিবে। হ্যাঁ, এবং আরো যেটা আমরা সবসময় বরাবর দেখে থাকি, নানান ধরনের প্রলোভন দেখায়, নানান ধরনের কথা, যে সরাসরি ইটালি চলে যাবা, যাওয়ার পরেই তুমি পেরমিসো দিসোর জন্য পাবা। তো আর অনেকেই দিয়ে দেয়। এখন সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে পরামর্শটা কি? কারণ তারা তো জানেন আসলে ইটালি সম্বন্ধে যে কি হবে, আসলে কি হতে যাচ্ছে। তো এখন যদি তারা 5-6 লাখ টাকা দিয়ে দেয়, দেখা যাবে যে 10-15 লাখ টাকা এবং তারও বেশি কন্ট্রাক্ট হতে পারে। সেক্ষেত্রে তাদের জন্য সবচেয়ে মানে এই রাস্তার থেকে, এই একটা কি বলে, এই ইয়ের থেকে বাঁচার উপায়টা কি তাদের জন্য পরামর্শ? আসলে এটা একটা সমস্যাই বলবো আমি। তবে এখানে যাওয়ার আগে একটা কথা বলা দরকার, যে প্রক্রিয়াটা কি। জি, প্রক্রিয়াটা হচ্ছে, যেমন আমরা জানি যে 2টা ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে এই আবেদনগুলো জমা হবে। আজকে থেকে অনলাইনে মিনিস্ট্রি ফর্ম পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের ফর্ম পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের সেই ফর্মগুলো ফিল আপ করে যার যার প্রয়োজন অনুসারে রেডি করে রাখছেন। তবে যে ফেমাস ক্লিক ডে যেটাকে বলা হয়, ক্লিক ডে, জি, অর্থাৎ যেই দিন এটা আপনি পাঠাবেন, সেটা হচ্ছে, আমি দেখলাম যে আপনার নন স্তাজনালের ক্ষেত্রে, নন স্তাজনালের ক্ষেত্রে আমি দেখলাম যে 22 অক্টোবর সকাল 9টা থেকে এটা শুরু হবে, মানে ক্লিক ডেটা শুরু আর হবে। স্তাজনাল হচ্ছে, আর স্তাজনাল এটা যেটা আমি দেখলাম যে সম্ভবত 27 অক্টোবর, জি, ওটাই। 27 অক্টোবর সকাল 9টা থেকে। দর্শক, বর্তমান, এখানে আমি একটু জি, জি। বলছি, যেটা আমি বলে দিচ্ছি, জি, যে প্রথমত একটি ভালো কোম্পানি হতে হবে, যে কোম্পানির ফিসকাল এবং প্রেভিডেন্সিয়াল যে সমস্ত কন্ডিশনসগুলো রয়েছে, সেগুলো তো আপনার থাকতেই হবে। কারণ এগুলো না থাকলে আপনার ওই নুল্লাবস্থা, মানে এনওসি দিবে না, জি, এটা আমরা জানি। তো এখন আমি যারা আবেদন করতে আগ্রহী, বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠান, তাদেরকে প্রথমত বলবো যে আপনাদের যে অ্যানুয়াল ইনকামটা, যে আপনার কোম্পানির অ্যানুয়াল ইনকামটা কত হয়েছে, সেটার উপরে বেস করে আপনারা সম্ভব হলে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন পর্যন্ত আবেদন করার মতো একটি আবেদনের সুযোগ রয়েছে একটি আইডিতে। কারণ স্পিড আইডি দিয়ে করতে হয়, অথবা কোনো পাত্র নাততে গিয়েও করা যায়। তবে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি একটা ভালো কোম্পানি পেয়ে গেলেন, সব ঠিক আছে, যেদিন এটাকে পাঠাতে হবে সেদিন আপনি এটাকে পাঠালেন, কিন্তু টেকনিক্যাল কারণে দুর্ভাগ্যবশত ধরুন আপনার এই আবেদনটা 10, 20, 30 মিনিট পরে ওখানে গেল, মানে ডেলিভার্ড হলো, সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে প্রতি 1 মিনিটে কিন্তু 60 সেকেন্ড, মানে 60 সেকেন্ডস মেক মিনিট। তো এই 60 সেকেন্ডের মধ্যেও আবার মাইক্রো সেকেন্ডের মধ্যে অসংখ্য আবেদন কিন্তু ঢুকে যাচ্ছে। জি, জি, আপনাকে কিন্তু ডাকা হবে সিরিয়ালি, অর্থাৎ আপনি সবার আগে যদি আপনার আবেদনপত্রটি জমা পড়ে, তাহলে আপনাকে আগে ডাকা হবে, দেখা হবে আপনার অন্যান্য শর্তসমূহ ঠিকঠাক আছে কিনা।
সব কিছু ঠিক থাকা সত্ত্বেও আমরা দেখেছি অনেক পিছিয়ে পড়ে যাওয়ার কারণে অনেকে বঞ্চিত হন। এই জায়গাটাতে আসলেই কারো কিছু করার থাকে না, এটা এক ধরনের লটারি। জি। তো যখন একজন আবেদন করে তখন তিনি ডাক পান সাধারণত প্রেফেক্তুরা থেকে। ওখানে তিনি যখন যান নুল্লাহস্তাটি সংগ্রহ করেন, সংগ্রহ করে যার নুল্লাহস্তা তাকে পাঠিয়ে দিলে তিনি তার নিজের দেশ থেকে ভিসা লাগিয়ে যখন আসেন, মনে রাখতে হবে আপনাদেরকে এখানে বিশেষ করে, কারণ এগুলো অসংখ্য বার হয়েছে, আসার পর দেখা যায় যে ওই মালিককে খুঁজে পাওয়া যায় না, বা মধ্যস্থতাকারী তিনি বলতেই পারছেন না মালিক এখন কোথায়, বা যে কোনো কারণেই হোক মালিক যাবে না প্রেফেক্তুরায় তার সাথে কন্ট্রাক্ট পেপার সাইন করার জন্য, যেটা কিন্তু ফান্ডামেন্টাল ভাইটাল একটা বিষয়। জি। এখানে যদি আপনি আসার পর মালিক যদি না যান আপনার সাথে, অত্যন্ত একটা ঝামেলা তৈরি হয়ে যাবে এখানে। আচ্ছা আচ্ছা। তা না হলে পেরমেসো দি সোজর্নোটা আসবে না। এবং শুধু এইখানেই না, আপনি ওখানে যাওয়ার পর যে বাসায় আপনি থাকবেন সেই বাসার জন্য আলোচ্য চাইতে পারে, চাওয়াটা খুবই কমন একটা বিষয়। আপনি যাবেন, মালিকের সাথে যাবেন, যিনি আসবেন বাংলাদেশ থেকে মালিকের সাথে যাবেন, প্রেফেক্তুরা ধরে নিন আমাদের দেশে ডিসি অফিসের মতো, সেখানে যাবেন সমস্ত কাগজপত্র নিয়ে, পাসপোর্ট অরিজিনাল নিয়ে। তারপর সেইখানে তাকে যে কিট দেওয়া হবে, যে পেরমেসো দি সোজর্নো বা ফরেনার্স পারমিট অফ স্টে আবেদন করার জন্য যে একটা মানে ইনভেলপের মতো দেওয়া হয়, সেটা যখন আপনি ছাড়বেন, ছাড়ার পর আপনার ফিঙ্গারপ্রিন্টের ডেট আসবে, আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন। মনে রাখতে হবে যে সমস্ত লোকজন সিজনাল ভিসায় আসছেন, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কোনোভাবেই কিন্তু অন্তত পক্ষে 3 মাসের নিচে কাজ না করে কিন্তু হবে না, এটা পরে ঝামেলা করবে। আচ্ছা আচ্ছা। এবং সেই সাথে যে মালিক আপনাকে আনবে তিনি যেন ট্যাক্স এবং কন্ট্রিবিউশন এটা যেন সুচারুরূপে পে করে দেন, তাহলে আর কোনো সমস্যা হবে না।